এখনো যেটা হচ্ছে জেলাসি, মানে এটা আমি এখানেও দেখেছি। আমার মনে হয় প্রফেশনাল জেলাসি গুলো না, প্রফেশনাল জেলাসিও বলবো না, প্রফেশনাল জেলাসিতে যাওয়ার মতো আমি এখনো অতখানি কেপেবল হইনি। যে এখানেই আমি বলতে চাই যে আমার পাশে আমাদের আর একজন অ্যাসোসিয়েট ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার পাশে শুধু আমি ছিলাম না, আমার পাশে আমাদের আরেকজন সেও হাসছে এবং আপনারা দেখেননি তার দিকে। দ্যাটস ভেরি লেভেলে আপনারা একটা লোক যেও সুন্দর করে হাসতো তার দিকে আপনারা না তাকায় শুধু আমার দিকে ক্যামেরাটা পয়েন্ট করে। ইনফ্যাক্ট সে সুমন ভাই, জহির ভাই ছিল, জহির ভাই সুমন ভাই অনেক কাছে দাঁড়ানো ছিল, আমি সুমন ভাই থেকে একটু দূরে যে একটু পিছনে দাঁড়িয়েছিলাম। পিয়া বেসিক্যালি কি বদলেছে লাইফস্টাইল, সংসারে? নতুন অতিথির বয়স কত? 3 বছর হলো। 3 বছর, আচ্ছা, রাইট। সো খুব কি একটা চেঞ্জ হয়েছে, খুব একটা লাইফস্টাইল খুব একটা চেঞ্জ হয়নি, কোনো কিছুই খুব একটা চেঞ্জ হয়নি। তুমি মানুষ চেঞ্জ হইছো? একেবারেই না, আমি যেরকম ছিলাম সেরকম আছি। শুধু আমার মনে হয় ব্যস্ততা একটু বেড়েছে, দ্যাটস ইট। একটু বেড়েছে। তুমি আগেও প্রচন্ড ব্যস্তই ছিলা, এখন অন্য প্রফেশনে ব্যস্ততা বেড়েছে। একটা প্রসঙ্গ জানতে ইচ্ছা করে যে ধরো এখন তো আদালত পাড়ায় যাইতে হয় রেগুলার পেশার দায়িত্বে, আমরা ফিল্মে বা নাটকে সেলুলয়েডে যেই এজলাস দেখি তার সাথে আসলে বাস্তবের কতটা পার্থক্য? মানে সেট ফিল্মে তো অনেক সুন্দর করে থাকে, সবকিছু খুব গোছানো থাকে না? অনেক গোছানো থাকে, এত গোছানো না, কিন্তু বলতে হয় যে টেনশনটা মোটামুটি ফিল্মে দেখি না টেনশন কাজ করছে, টেনশন তার থেকে বাস্তবে আরো অনেক হয়তো বেশি থাকে মাঝে মাঝে মানুষের মাঝে। এবং ফিল্মে তোমরা কিছু কিছু জিনিস দেখতে পাই যে সামনে কি ঘটছে, কিন্তু আসলে এত বেশি কিছু আমরা দেখতে পাই সব সময়। কি বলবো, ইয়েস, মানে বাস্তব জীবনে সমস্যা অনেক বেশি থাকে। নিজেকে মানিয়ে নিতে কোনো রকম সমস্যা হচ্ছিল কিনা? না তানির ভাই, আমার অনেকগুলো প্রফেশনের সাথে আমি সবসময় অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি। সো এখানে সেটা সমস্যা কখনো হয়নি, কাজ শিখতে সমস্যা হয়নি, এখনো শিখছি। আচ্ছা, আমি 9 to 5 কোনো কাজ আগে কখনো করিনি, মানে এখন তো কোর্টে তোমার অনেক সকালবেলা যেতে হয়, রাইট? সো ওখান থেকে আসা ওইটা নিয়েও আমার সমস্যা হয়নি। বাট সমস্যা যেটা হয়েছে, এখনো যেটা হচ্ছে জেলাসি, মানে এটা আমি এখানেও দেখেছি। আমার মনে হয় প্রফেশনাল জেলাসি গুলো না, প্রফেশনাল জেলাসিও বলবো না, প্রফেশনাল জেলাসিতে যাওয়ার মতো আমি এখনো অতখানি কেপেবল হইনি। না, কিন্তু কলিগরা কি কেউ বলছে আচ্ছা ও স্টারডমের অ্যাডভান্টেজ নিচ্ছে, না ওইটা সুন্দরী বলে অ্যাডভান্টেজ নিচ্ছে? না, ওইটাও বলতে পারে না, কারণ আমি খুবই হার্ড ওয়ার্ক করি, খুব হার্ড ওয়ার্ক করি। মানে আমি যখন মানুষ হয়তো গল্প করছে, ঘুরতে যাচ্ছে, আমি তখন বসে বসে কাজ করার চেষ্টা করছি, কাজ না করলে লাইব্রেরি থেকে বই নিয়ে এসে পড়ছি। কারণ আমার মনে হয় যে আমি যে এত দূর থেকে যে আমার বাচ্চাকে রেখে যে আমি কাজ করতে যাচ্ছি, এটার যদি পুরোপুরি আমি ইউটিলাইজ না করি তাহলে জাস্টিস করা হবে না। তো ওখান থেকে কিন্তু অনেকে, আমার মনে হয় অনেক মেয়েরা একটু ইনসিকিউর থাকে মাঝে মাঝে, এরকম কিছু জেলাসি থাকে। তখন হয় কি আমার প্রফেশনাল লাইফে মানে যেটা নিয়ে আমার চিন্তা করতে হয় সেটা নিয়ে চিন্তা না করে আমার খুবই আলতু ফালতু জিনিসে ঠিক ভাবতে হয়। এই যে আমার ভাবতে হয় অন্য জিনিস নিয়ে, আমার মনে হয় এই জিনিসটা আমাকে বদর করে মাঝে মাঝে একটু ডাউন করে দেয়। না, বদর করে, মানে আমার কেন এটা নিয়ে ভাবতে হয়? আমি ভাববো হচ্ছে আমার ছেলে কি করছে, আমি ভাববো হচ্ছে আমি আমার ক্যারিয়ারটাকে অন্য নেক্সট স্টেপে কি নেবো, আমি ভাববো আমার নেক্সট কেসের জন্য আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবো। আমি কেন কোন মেয়ে আমাকে নিয়ে জেলাস, সে কি এখন কোন স্টেপ নেবে, কাকে কি বলছে, আমার কলিগদেরই বলছে এগুলো ঠিক করতে হবে, এগুলো কেন আমি করতে হবে? রাইট। তুমি তো বেশ আউটস্পোকার, মানে তুমি তো কাউকে পরোয়া করো না, সেক্ষেত্রে এগুলো তো ট্যাকেল দেওয়ার মতো না। ট্যাকেল তো আমি দিতে পারি, আমি বিশ্বাস করি আমি যথেষ্ট স্মার্ট এটা ট্যাকেল দেওয়ার জন্য, কিন্তু আমার কেন ভাবতে হবে? আমার যেটা 5 মিনিটে যেটা নিয়ে ভাবতে হচ্ছে সেই 5 মিনিট আমি আরো বেটার কিছু নিয়ে ভাবতে পারি। এবার একটু জানতে চাই হিউম্যান ক্রাইসিস, যেটা আসলে তুমি তোমার খুলনার জীবনে দেখোনি, শোবিজ ওয়ার্ল্ডে দেখোনি, সেই জায়গাটা তুমি যখন পুরান ঢাকায় যাচ্ছ একটা অদ্ভুত রকমের অনেক রকম হিউম্যান ক্রাইসিস দেখছো। এইটা কিভাবে তোমাকে স্টাক করলো প্রথম দিকে বা এখনো করে? নানান রকম সমস্যা, এই সমস্যা তো তুমি বইয়েও এত পাও নাই। হ্যাঁ, আমি প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে, বাট আমি যখন জাজ কোর্টে যাই, যখন কেস টু কেস বেসিস থাকে তখন তো যেতে হয়।
তখন আমার মনে হয় নিজের লাইফে তো কম সমস্যা ছিল না, এই প্রফেশনে কেন আসলাম, তখন এটা মনে হয়। এবং ইটস ভেরি ইন্টারেস্টিং মানুষের যে কি অভিনব এক একটা সমস্যা থাকতে পারে, এবং কত ছোট সমস্যা থেকে মানুষ আদালত পাড়ায় পর্যন্ত চলে আসতে পারে। ছোট সমস্যা থেকে মানে অফকোর্স মনে করেন মানে ঘরোয়া সমস্যা, সেটা যখন বাইরে মানুষের কাছে এসে আদালত পর্যন্ত চলে আসে, মেটাতে হয়, তখন ওটা ছোট সমস্যা, কিন্তু মানুষের ইগো, মানুষের রেসপেক্ট, আরেকজনের প্রতি রেসপেক্টের অভাব, মূল্যবোধের অভাব থেকে কিন্তু এই ছোট সমস্যাটা অনেক বড় হয়ে মানুষের সামনে চলে আসে, মানে এই পর্যন্ত চলে আসে। সো আমার মনে হয় মানুষের আরেকটু পেশেন্স এবং আরেকটু চিন্তা করা উচিত যে আমি কি করতে যাচ্ছি, কতখানি মানে আমাকে এফেক্ট করবে বা আমার পরিবারকে এফেক্ট করবে। অ্যাডভোকেটরা নাকি খুব নির্দয় হয়, মানে ওরা আসলে পেশার জায়গায় পেশা। তুমি যদি ডাকাত হয়ে থাকো, তুমি যদি আমার ক্লায়েন্ট হও, সো এই ডাকাতটাকেই জাস্টিফাই করতে হবে আমার, এটাই নাকি শেখা, এটাই তো তোমাদের পেশা। না 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 না, মানে বাইরে থেকে তো আমরা জানি খুনি যখন তোমার কাছে যাবে তখন খুনিটাই তোমার ক্লায়েন্ট, মানে খুনি তো বলা যাবে না। আপনার বিচার পাওয়ার অধিকার সবার আছে, ওকে, একটা বিচার পাওয়ার অধিকার সবার আছে, এবং আইনে দেয়া আছে কোন অপরাধের জন্য আপনি কিরকম শাস্তি পাবেন। কেউ বিচার না পেয়ে যাবে এরকম যদি থাকতো তাহলে তো সরকার পক্ষে উকিল থাকতো না, ডেফিনেটলি, তো শুধু খুনি কেন, মনে করেন আমি যখন মাঝে মাঝে কিছু কেস আমি নিজে যখন ডিল করি, থাকে না বাদী হোক বিবাদী হোক, মানে আমি যদি হয়তো বা আসামি পক্ষে, আমি চিন্তা করি যে এটা তার পক্ষে আমার প্রথম মনে হয়, মানে সেই ক্ষেত্রে বিবেক বা অনেকখানি নাকি অকেজো হয়ে যায়। না, আমি যেরকম একটা জিনিস আমি বলি, আমি যখন কোনো কেস যখন আমাদের কাছে আসে তখন তো আমরা লিটারালি বুঝতে পারি যে এটা অপরাধটা সে করেছে কি করেনি, আমরা আসলেই বুঝতে পারি যে বেশিরভাগ ক্ষেত্রে কনভারসেশনে বুঝে যাও। না, মনে করেন আমরা ডিটেইলসে যখন যাই না, একেবারে সবকিছু মেডিকেল থেকে শুরু করে কে কি করেছে, কি ঘটনা গিয়েছে, এফআইআর থেকে শুরু করে সবকিছু যখন ডিটেইলসে অনেকখানি বোঝা যায়, বা আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি। কিন্তু তখন কিছু ক্ষেত্রে মনে হয় যে মানে আমি একটা জিনিসটা কখন আমি যখন দেখেছি বা যখন বুঝি যে কোনো একজন রেপিস্ট সে নিজে রেপ করেছে বা এরকম, তখন মানে আমি অ্যাজ আ পার্সন আমি চাই না তার হয়ে আমি দাঁড়াই, এটা আমি কখনো করি না। সেক্ষেত্রে তুমি সরাসরি না বলো? কিছু জায়গায় বলেছি, আমি বলছি এটা আমি ডিল করতে চাই না, চাও না, আমি চাই না, আমি বলে দিই। আচ্ছা, খুব বেশি দরকার না হলে কেউ আসলে আদালতের দ্বারস্থ হয় না, খুব ভোগান্তি শিকার, অমুক থমুক নানান একটা জুজুর ভয় থাকে। এইটা আদতে কতটুকু ডেভেলপ হয়েছে? মানে তুমি যখন ধরো 1-2 বছর ধরেই তো প্র্যাকটিস করছো, অ্যাডভোকেটের সাথে বা আদালত পাড়ায় ডিল করতে পারে কিনা? অ্যাবসলিউটলি পারে। আচ্ছা, এটা একটু মানে অভয় যে একটু সাধারণ মানুষ আচ্ছা একটু মেটায়নি না, মানে কেস ঠুকবো, মানে এই যে একটা ভয়, স্বাভাবিক সামাজিক ভয় আদালতে যে, আবার আমি আপনাকে বলি বেশিরভাগ সময় মানে আমি আমাদের চেম্বার থেকে তো আমরা যেটা করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা না করে দিই কেসে, এসে না, মানে আমরা চাই যে আরবিট্রেশনের মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে জিনিসটা শেষ করে ফেলে। আচ্ছা, কারণ এত সমস্যা মানুষের, এবং এত ছোট একটা ইস্যু থেকে, এবং বেশিরভাগ ট্রাস্ট মি বেশিরভাগ মানুষই চায় না, বেশিরভাগ মানুষ কেস করতে চায়, তারা সমঝোতা চায় না, বেশিরভাগ মানুষ চায় যে কেস করতে। এবং অনেক মানুষকে আমরা দেখেছি যে যারা ঝামেলায় ফেলানোর জন্যই আরেকজনকে অ্যাকচুয়ালি কেস করতে চায়, বেশিরভাগ এরকম, মানে হয়রানি করার জন্য। তো সেখানে তো আমি বলবো কি অ্যাডভোকেটরা লিটারালি একটা গেম প্লে করে যেটাতে মানুষ যেন হয়রানি কম হয়। সো এখন জিনিসটা আপনি যে সে একজনের জন্য হয়রানি কম হওয়ানোর চেষ্টা করছে, বাট যখনই সে একজনের পক্ষে চলে যায় অপোজিট মানুষের জন্য সেটা হয়রানিটা বেড়ে যাচ্ছে, এবং এটাই তো মানে পেশাটাই এমন। সো প্রিয়া, একে তো তুমি একটা স্টারডম ক্যারি করো, দীর্ঘদিনের ক্যারিয়ার, সুন্দরী, সেই জায়গায় তুমি যখন যার সাথে কাজ করছো সে আবার বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে ভাইরাল সেলিব্রিটি, বর্তমানে সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার কথা হচ্ছে, রাত আড্ডা আমাদের বসার কথা, তার মধ্যে সংসদ নির্বাচনে অংশ নিলেন। যাই হোক, আজকে তার একজন সহকর্মীর সাথে আলাপ করছি। অনেকের চাইতে এটার প্রতি একটা আলাদা ফোকাস থাকে কিনা, ছোট বড় কেস যাই থাকুক না কেন, বুমটা তোমাদের দিকে যায় কিনা, তোমরা এই অ্যাডভান্টেজটা ক্যারি করো কিনা? আমি যেটা একটু আগেও বলেছি, বেশিরভাগ যখন মানে
সুমন ভাইয়ের স্টারডাম বলেন বা ওনার ব্যক্তি সুমন হিসাবে যেরকম বা ক্যারিসম্যাটিক যেটাই বলেন না কেন, উনি বেশিরভাগ ক্ষেত্রেই মানুষকে পাঠায় দেয়, বলি না এটা আপনি কেস করতে এসেন না, আপনি হয়তো বা এখানে আপনি কোনো বেনিফিটেড হবে না, হয়তো বা আমি অ্যাডভোকেট হিসেবে আমি কিছু টাকা পাবো, সেটা আমি চাই না, সেটা বলেন। হ্যাঁ একেবারে। এবং প্রতিদিন আমার মনে হয় আমি যদি ভুল না করে থাকি সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ওনার কাছে আসে। সেটা কি সুমন ভাইয়ের অনেক টাকা, তুমিও অনেক ধনী, তোমাদের চেম্বারটা অনেক সাফিসিয়েন্ট বলে? না না, সুমন ভাই মানুষের জন্য অনেক করে এবং ওনাকে অনেকেই জানে যে উনি সত্যের পথে কথা বলে, মানুষের জন্য কথা বলে, অনেকেই ওই কারণে ওনার কাছে আসে। আচ্ছা আচ্ছা। এবং সেই হিসাবে মনে হয় আমি সুমন ভাইকে বলছি, সুমন ভাই আমার মনে হয় অনেক কম ফি নিই আমরা, ফিজ আরো বাড়ানো উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বেসিক্যালি এই মানুষটা থেকে তুমি কি কি নিয়েছো, কি কি শিখলে? আমি ওনার কাছ থেকে দুইটা জিনিস সবসময় শেখার চেষ্টা করি, এবং শুধু উনি না, আমি যে কোনো মানুষের সাথে যখন আমার দেখা হয় আমি চেষ্টা করি কিছু না কিছু শেখার। এবং আমি সবসময় একটা জিনিস আমি ছোটোবেলা থেকে চেষ্টা করেছি, আমি যাদের সাথে মিশবো বা কাজ করবো, এটা আমার ফ্রেন্ড সার্কেল হোক, এটা আমার কাজের ক্ষেত্র হোক, তারা যেন আমার থেকে স্মার্ট হয়, তাহলে আমি কিছু বেশি শিখতে পারবো। এটা আমি বিশ্বাস করি। সো ওনার কাছ থেকে আমি শিখি দুইটা জিনিস, উনি প্রচণ্ড কঠোর পরিশ্রম করে, এবং সেকেন্ড জিনিস হচ্ছে উনি খুব সুন্দর করে কথা বলে, মানে উনি খুব সুন্দর সুন্দর স্পন্টেনিয়াসলি জায়গা মতো কথা ইউজ করতে পারে। তো এটা উনি আমাকে একটা টেকনিক শিখিয়েছে। তোমার কথা বলার সাথে তোমার যে ইনার হিউম্যান পিয়া তো বেরিয়ে আসে, সেটা তো এখন মানে অনেকে ক্রপ করে, অনেকে অনেক রকমভাবে ভাইরাল করে। সো তোমার সাথে যে কোনো বিষয় একটা কলিগের যখন স্টেটমেন্ট দিচ্ছে ইয়েতে, খুব সিরিয়াস স্টেটমেন্ট, সে তার মতো করে দিচ্ছে, তো তুমি যখন হাসছো, তো সেই হাসিটা নিয়ে যেহেতু তুমি তখন একেবারে সব কিছু বাইরে জান্নাতুল পিয়া হিসাবে হাসছো, নাকি কলিগ হিসেবে এমন তোমার হাসিটা বের আসে? পেশাদার হিসেবে তো এই হাসিটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই এখানেই আমি বলতে চাই যে আমার পাশে আমাদের আর একজন অ্যাসোসিয়েটস ওখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, আমার পাশে শুধু আমি ছিলাম না, আমার পাশে আমাদের আরেকজন সেও হাসছে, এবং আপনারা দেখেননি তার দিকে। দ্যাটস ভেরি লেভেলে আপনারা একটা লোক যেও সুন্দর করে হাসলো, তার দিকে আপনারা না তাকায় শুধু আমার দিকে ক্যামেরাটা পয়েন্ট করে। ইনফ্যাক্ট সে সুমন ভাই, জহির ভাই ছিল, জহির ভাই সুমন ভাই অনেক কাছে দাঁড়ানো ছিল, আমি সুমন ভাই থেকে একটু দূরে যে একটু পিছনে দাঁড়িয়েছিলাম, আচ্ছা মানে একেবারে পাশাপাশি দাঁড়ানো, আমি একটু পিছনে যে দাঁড়িয়েছিলাম। এবং আমি সবসময় চেষ্টা করি, যেহেতু সুমন ভাই যখন কথা বলে উনি অনেক কথা বলে, এবং এমন একটা টপিক নিয়ে উনি কথা বলে, খুবই হট টপিক থাকে ওখানে, খুবই আমি চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু পারো না। এখানে এমন একটা বিষয় নিয়ে কথা উনি বলছিল, তো আমি না হেসে পারিনি। তো ওখান থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মানে খুবই, আমরা যেহেতু সাধারণ জনগণ সব বোকা প্রশ্নই করবো, ধরো অ্যাডভোকেটরা তো সবচেয়ে বেশি জ্ঞানী, সমাজ সম্পর্কে সবচেয়ে বেশি জানে। আমার কথা হচ্ছে যে পেশার জায়গা থেকে এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে ব্যাপারটা পেশার জায়গা থেকে না। শুনেন, আমি ওনাকে ধরো একটা সিরিয়াস মুডে তোমরা স্টেটমেন্ট দিচ্ছ, বাট তুমি ইনহিউম্যান হাসিটা খুব নির্মল এবং খুবই দারুণ লাগছে শুনে, না এটাই তো আমাদের হাসিটাই পিয়া হেসে দিচ্ছে। আমার মনে হয় সুমন ভাই ওখানে যেভাবে কথা বলেছে, ওখানে যে কোনো মানুষ থাকলেই, মানে উনি তো মজার ছলে অনেক কথা বলে, ওরকম এক্সপ্রেশনই দেবে। এবং দর্শক এবং সবাই আপনারা খুবই ডিসক্রিমিনেট করেন, আর একটা লোক হাসলো ওটা না দেখে আপনারা শুধু আমার হাসিটাই দেখেছেন। তুমি হাসলে অন্য কারো হাসি দেখবে না, এটা খুব স্বাভাবিক থিওরি।